গান গল্প ও আড্ডার গল্পের সিরিজ শনিবারের আতঙ্ক সিরিজের আজকের নিবেদন ইন্দ্রনীল অধিকারীর লেখা পোড়োবাড়ির অন্দরে। নির্দেশনা ইন্দ্রনীল অধিকারী। গল্প পাঠ ও প্রধান চরিত্রে ইন্দ্রনীল অধিকারী, বন্ধুর চরিত্রে শুভম দেবনাথ, ডাকাতের চরিত্রে রুদ্র নারায়ণ অধিকারী ও দীপক চক্রবর্তী, ভিন্ন চরিত্রে অনন্ত কুমার ধর, অনামিকা অধিকারী ও মিঠু অধিকারী। শব্দগ্রহণ ও সাউন্ড এফেক্টসে ইন্দ্রনীল অধিকারী, ভিজুয়াল এফেক্টস শুভম দেবনাথ। আমাদের গল্প শুনতে শনিবার বেলা 12টায় চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল গান গল্প ও আড্ডায়। আমাদের গল্প এখন শুরু হচ্ছে। দেখতে দেখতে ফেরার দিন চলে আসলো। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিলাম, কিন্তু যার আশায় আমরা এসেছিলাম সেই কার্যসিদ্ধি হলো না। আমি ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতাম, আর সেই গল্প শুনতে শুনতেই ভূত দেখার নেশা মাথায় চেপে গেল। ভূতের সাক্ষাৎ পেতে আমি এবং আমার বন্ধুরা স্কুলের ছুটিতে বেরিয়ে পড়তাম দূর দূরান্তে। আমি, বিজয় এবং আমার দুই বন্ধু শোভন ও শঙ্কর, এই ছিল আমাদের ভূত খোঁজার দল। আসলে আমরা চারজনেই যে ভূত খুঁজতে আগ্রহী সেটা নয়। সোহম ভূতে খুবই ভয় পায়, কিন্তু আমরা তাকে প্রায় বগল দাবা করে আমাদের সাথে ভূত খোঁজার জন্য সঙ্গে নিয়ে যাই। এবার এসেছিলাম পলাশপুরের একটি পোড়ো বাড়িতে ভূতের সন্ধানে। সেখানকার অভিজ্ঞতাটা বাড়ি ফিরতে ফিরতে খুলেই বলি। আমরা প্রায় কলকাতার সব কটা পোড়ো বাড়ি এবং ভূতের জায়গা ঘুরে দেখে ফেলেছি, কিন্তু ভূতের দেখা পাইনি। তাই এবার ঠিক করলাম পশ্চিমবঙ্গের দূর দূরান্তে যে সকল পোড়ো বাড়ি আছে সেখানে একদিন রাত কাটাবো। যদি কোনো সময় ভূতের দেখা পাই সেই আশায়। কলকাতা থেকে একটি মাত্র ট্রেন ধরলেই সোজা পলাশপুর। আমরা কলকাতা থেকে সকাল 11টা ট্রেন ধরি এবং দুপুর ওই 3টে নাগাদ পলাশপুর পৌঁছে যায়। খুবই ছোট জায়গা এবং জনবিরল স্টেশন। অবশ্য এটাই হওয়ার কথা, কারণ এই ভর দুপুরবেলা এখান থেকে ট্রেন ধরে লোকেরা কোথায় বা যাবে। আমরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছে যাই, কারণ সেখানে লোকেরা সেই বাড়ি নিয়ে এতটাই ভীত ও সন্ত্রস্ত ছিল যে কেউ আমাদের সেখানে নিয়ে যেতে রাজি হলো না। সেখানকার লোকেদের মুখেই শোনা এ বাড়িতে অশরীরীর বাস আছে। বেশ রাতের দিকে বাড়ি থেকে নাকি গান বাজনার আওয়াজ ভেসে আসে। সেই পোড়ো বাড়িতে পৌঁছে প্রথমে চিন্তায় পড়ে যায়, কারণ বাড়ির খুবই জীর্ণ অবস্থা এবং চারপাশটা আগাছা বাড়িটাকে গাঢ় অন্ধকারে মুড়ে রেখেছে। এই বাড়িতে ঢুকবই বা কি করে, আর রাতই বা কাটাবো কি করে? বাড়ির যা অবস্থা তা দেখে মনে হচ্ছে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই সময় শোভন তার ব্যাগ থেকে একটি ভোজালি বার করলো, যা দেখে আমরা অবাক হয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করি যে, তুই ভোজালি নিয়ে এসেছিস কেন? দেখছিস না চারিদিকে কি জঙ্গল, এই ভোজালি দিয়ে জঙ্গল কাটতে কাটতে আমরা এগোবো। তাছাড়া রাত বিরেতে কোনো চোর ডাকাতের আক্রমণ হলে এই ভোজালি দিয়ে তার মোকাবেলা করব। কিরে, বুদ্ধিটা কেমন? মার্ভেলাস আইডিয়া ভাই, মার্ভেলাস আইডিয়া, দারুণ দারুণ। সেই ভোজালি দিয়ে আমরা আগাছা কেটে ঘরের ভেতর প্রবেশ করি। কি অদ্ভুত! বাইরে থেকে যতটা জীর্ণ মনে হচ্ছিল, ভেতর থেকে ততটাই সুসজ্জিত ও পরিষ্কার এই পোড়ো বাড়ি। দেখে মনে হলো আজও কেউ
এই বাড়ি দেখাশোনা করছে, কিন্তু দেখাশোনা করলে শুধু ভেতরটাই পরিষ্কার কেন? বাইরে থেকে তো লোক ঢোকার মতো জায়গা নেই। থাক, এসব ভেবে কাজ নেই। আমরা এসেছি ভূতের খোঁজে, আর বাড়ির ভেতরটা দেখে মনে হচ্ছে আমরা অনায়াসেই দুদিন কাটিয়ে দিতে পারবো। আমরা আমাদের ব্যাগ থেকে চাদর বের করে বসলাম এবং সাথে যে পাউরুটি আর ডিম এনেছিলাম সেটা বের করে টিফিনটা সেরেই নিলাম। বাড়ি থেকে কিছু দূরে একটি ছোট্ট হোটেল আছে, খাবারের ব্যবস্থা সেখানেই করলাম। বাবু আসুন আসুন আসুন, কি লাগবে বাবু? 15টা রুটি আর 2 প্লেট তড়কা দাও। এই গঙ্গা, বাবুদের জন্য 15টা রুটি আর 2 প্লেট তড়কা দে তো। এই নিন বাবু, 120 টাকা দিবেন। সেখান থেকে আমরা প্যাকেটে করে পোড়ো বাড়িতে খাবার নিয়ে আসতাম আর এখানেই খেতাম। প্রথম রাতে আমরা ডিনার সেরে ওঠার পর টর্চ নিয়ে পুরো পোড়ো বাড়িটা ঘুরে দেখলাম। পুরো বাড়িটাতে সব আসবাবপত্র ঠিক যেন আগের মতোই আছে। মনে হয় লোকেরা ভূতের ভয়ে এদিকে একদমই আসে না, না হলে এরকম একটি বাড়িতে আসবাবপত্র চুরি হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা একটি ঘরের সামনে এসে অবাক হলাম। এই দরজা বাকি বাড়ির থেকে অনেকটাই আলাদা। ঘরের দরজাটা কাঠ দিয়ে আটকানো, আর একমাত্র দরজা যেটার আকার ও রং অন্য দরজাগুলোর থেকে অনেকটাই আলাদা। দরজার সামনে গিয়ে মনে হলো যেন দরজার ওপার থেকে অনেকগুলো মানুষের কথাবার্তা আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হলো আমরা এতদিন ধরে যেটার খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, আজ তার দেখা পাবো। আমাদের যাত্রা আজ সফল হবে। আমরা দরজার কাঠ খোলার জন্য কিছু একটা খুঁজছিলাম। হাতের সামনে দুটো লম্বা লোহার রড পেয়ে গেলাম। সেটা ঢুকিয়ে কিছুটা চাপ দিতেই কাঠগুলো খুলে যায়। দরজা খুলে যেতেই দেখতে পেলাম একটি সাদা আলোর জ্যোতি, যেটা এতটাই তীব্র ছিল যে আমাদের চোখ ঢেকে ফেলতে হলো। আর মনে হলো আমরা যেন অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছি। চোখ খুলতেই যা দেখলাম সেটা বিশ্বাসযোগ্য নয়, কারণ এই পোড়ো বাড়ি তখন যেন একটি রাজপ্রাসাদে পরিণত হয়েছে এবং সেখানে সবাই রাজকীয় অনুষ্ঠানে মেতে উঠেছে, ঠিক যেন আজ থেকে 200 বছর আগে যেমন ছিল। আর সেই অনুষ্ঠানে সবাই যেন আমাদের সময়ের লোক নয়, কারণ তাদের পোশাক আশাক সাজসজ্জা রাজা মহারাজাদের সময়কার। আমরা তিনজন নিজেদের মুখের দিকে চেয়ে থাকলাম। কি হচ্ছে এসব? কিছুই যে বুঝতে পারছি না। চারিদিকে কেমন একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল। আমরা তাতে আচ্ছন্ন হয়ে ঘরের ভেতর ঢুকে গেলাম। কিছুটা যেন গন্ধের বশেই আমাদের শরীর নিজের থেকে সেই ঘরে প্রবেশ করল। সেই ঘোর দরজা বন্ধ হওয়ার আওয়াজে ভেঙে যায়। আমরা পিছন ফিরে দেখি ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা সেই দরজা খোলার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই খুলতে পারছিলাম না। আস্তে আস্তে আমরা সেই লোকগুলোর দিকে ফিরে তাকাই। আহা, কি এলাহি আয়োজন, দেখে চোখ জুড়িয়ে যায়। কেনই বা হবে না? রায় বাহাদুরের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আমি তো সকাল থেকেই পরিবার নিয়ে চলে এসেছি। খাবারের গন্ধে বাড়ি যেন মম করছে। একেই বলে রায় বাহাদুরের মেয়ের বিয়ে। একেবারে সঠিক কথা বলেছেন। দিদি, দিদি, তোমাকে কি সুন্দর লাগছে গো।
বর কখন আসবে গো? খুব পাকা হয়েছিস না? সত্যি খুব পাকা হয়েছিস। তারা আমাদেরকে যেন দেখতেই পাচ্ছে না। আমরা তাদের মধ্যে দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারছি, কিন্তু তারা আমাদের উপস্থিতি যেন অনুভবই করতে পারছে না। আমরা সেখানে নানান ধরনের দেশি বিদেশি খাবার দেখে নিজেদের লোভ সামলাতে পারলাম না। ভাই, চারিদিকে কত খাবার, হেব্বি লোভ লাগছে মাইরি। চ চ চ, খেয়ে নি। সেই লোভের বশেই খাবার খেতে শুরু করলাম। আমাদের হুঁশ ফিরল একটি তীব্র চিৎকার শুনে। আমরা পিছন ফিরে দেখলাম যে অনুষ্ঠান এতক্ষণ ধরে চলছিল সেটা এখন থেমে গেছে, এবং কিছু লোক লাঠি, বল্লম ও তলোয়ার হাতে নিয়ে বাকি লোকেদের কি যেন একটা বলছে। কর্তাবাবু বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত? কি করব এখন? মেয়েদেরকে অন্দরমহলে পাঠিয়ে দে, আর আমার দোনালা বন্দুকটা নিয়ে আয় তো। হারে রে 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 হারে রে 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 রে, হারে রে হারে রে 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 রে, হারে রে 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 রে, হারে রে 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 রে। এই সব কটার গয়না কাটি সব খুলে নে। এই তোরা দেখছিস কি? যা তাড়াতাড়ি। আর আর ইয়ে দেখ, কেউ যেন প্রাণে না বাঁচতে পারে। সব কটাকে জানে খতম করে দে। ডাকাত পড়েছে, পালাও পালাও। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। এবং খুবই আশ্চর্যভাবে সেই ঘরের বাইরেই সেই ডাকাতগুলোর গলা কাটা লাশ পাওয়া গেছিল। এ কি সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি? এ কি করে সম্ভব? যেটা আজ থেকে 200 বছর আগে ঘটেছে সেটা আবার আমাদের চোখের সামনে ঘটতে চলেছে। সর্বনাশ, ডাকাত পড়েছে। এবার কি করি? কিছু বুঝে ওঠার আগেই ডাকাতের দল হাড়ে রেড়ে রেড়ে করে সবাইকে হত্যা করতে শুরু করে দিল। এই এক অমানবিক হত্যালীলা। এর প্রকোপে বড় ছোট পুরুষ মহিলা একের পর এক হাতের সামনে যাকে পাচ্ছে ডাকাতেরা তাকেই হত্যা করছে। পুরো ঘর তাদের রক্তে লাল রং ধারণ করেছে। একটু আগে যেখানে খুশির উৎসব চলছিল সেখানে এখন মৃতদেহের স্তূপ হয়ে গেছে। আমরা এই দৃশ্য দেখে ভয় টেবিলের পিছনে লুকিয়ে পড়লাম, আর দেখলাম সেই ছিন্ন ভিন্ন দেহগুলো থেকে ডাকাতেরা টাকা গয়না সব নিয়ে নিচ্ছে। আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে তারা বেরিয়ে যাবে। এমন সময় বিকৃত মৃতদেহগুলো যেন আবার উঠে দাঁড়ালো। সেই দেখে ডাকাতেরা ভয়ে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সর্দার সর্দার সর্দার, কি হলো বলবি তো? পালাও পালাও সর্দার পালাও। কেন পালাবো? যাদের তুমি মেরে এসেছিলে তারা সবাই আবার সব উঠে দাঁড়িয়েছে। বলছিস রে? উঠে আবার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। হতে পারে না। সর্দার পালাও। আরে না, উঠতে হচ্ছে না। এই চল পালাই, দৌড়ো জোরে দৌড়ো, জোরে দৌড়ো, জোরে দৌড়ো। আমরা টেবিলের পিছন থেকে সেই দৃশ্য দেখে চলার শক্তি হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই আমাদের মনে হলো এখান থেকে যে করেই হোক আমাদের পালাতেই হবে। ওই যে ওই দিক দিয়ে পালাইছ। আমরাও সেই ডাকাতের পিছু পিছু সেই দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। দরজার ওপার প্রান্তে লম্বা বারান্দা চলে গেছে। আমরা সেই বারান্দা দিয়ে দৌড়তে লাগলাম। বারান্দার শেষ প্রান্ত ঘোর কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। আমরা দৌড়তে দৌড়তে
ঘোর অন্ধকারের সামনে গিয়ে দাঁড়ালাম এবং পিছু ফিরে যা দেখলাম তাতে আমাদের হাড় হিম হয়ে গেল। সেই মৃতদেহগুলো আমাদের দিকে বিকট চিৎকার করতে করতে এগিয়ে আসছে। আমাদের তখন ভাববার সময় ছিল না তারা আমাদের পিছু আসছে নাকি আমাদের আগে যে ডাকাত পালালো তাদের পিছু করছে। সেই জন্য আমরা অন্ধকারের দিকে দৌড় লাগালাম। পালাবার আর কোনো পথ নেই। আর আমাদের পিছনে সেই মৃতদেহগুলো তীব্র চিৎকার করতে করতে দ্রুত গতিতে এগিয়ে আসছে। হঠাৎই সেই অন্ধকার থেকে কতগুলো কালো হাত বেরিয়ে এলো, আমাদেরকে অন্ধকারে টেনে নিতে লাগলো। চারিদিকে শুধু অন্ধকার, আর কোথা থেকে যেন অনেক মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছি। ধীরে ধীরে আমরা সেই চিৎকার আর আর্তনাদ শুনতে শুনতে জ্ঞান হারালাম। গায়ে অনেক আঁচড়ানোর আঘাতে হুঁশ ফিরল। চোখ খুলতে দেখতে পেলাম আকাশ, কিন্তু আকাশের রং রক্তের মতো লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। গাছের পাতা আমাদের মুখের উপর এসে পড়ছে। আমি ঘাড় উঁচু করে সামনের দিকে তাকালাম আর দেখলাম আমাদেরকে কেউ যেন টানতে টানতে কাটা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে চলেছে। আর তার হাতে 3টি দড়ি, যেটা আমাদের পায়ের সঙ্গে বাঁধা, এবং তার পরনে কালো বস্ত্র। আমি আমার 2 বন্ধুকে ইশারায় বললাম, এখান থেকে আমাদেরকে শীঘ্রই পালাতে হবে, কারণ আমরা জানি না এই লোকটি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমরা নিঃশব্দে দড়িগুলো খুলে ফেলি এবং প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালাম। আমরা ঠিক সেই দরজার কাছে পৌঁছে গেলাম যেটা দিয়ে গত রাতে প্রবেশ করেছিলাম। আমরা দৌড়তে দৌড়তে স্টেশন এসে পৌঁছলাম আর দেখলাম যে পরের দিনের ট্রেন আধ ঘন্টার মধ্যেই স্টেশনে ঢুকবে। এর মানে এটাই যে এই যাবতীয় ঘটনা ঘটতে ঘটতে আরও 1 দিন কেটে গেছে। আমি আপনাদের ট্রেনে ফিরতে ফিরতে এই ঘটনাটি বলছি। আমরা যখন আমাদের গন্তব্য স্টেশনে এসে পৌঁছলাম ততক্ষণে সকাল 6টা বেজে গেছে। আমাদের বাড়ি পৌঁছতে প্রায় আরও আধ ঘন্টা লাগলো। আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির দিকে পৌঁছলাম। আমাদের বাড়ির সামনে এত লোকের ভিড় কেন? আর কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমরা বাড়ির সামনের উঠোনে পৌঁছতেই দেখলাম পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর সামনে আমাদের 3 জনের নিথর দেহ। আর আমাদের পরিবারের লোকেরা সেই দেহ জড়িয়ে ধরে কাঁদছে। কতবার বলেছিলাম এই ভূত কাটেছা ওদের মাথা থেকে তারা কিছুতে শুনলে না। সব তোমার দোষ। ভাই, আমরা মারা গেছি। আমরা সত্যি মারা গেছি। এই ভূত দেখার নেশাই আমাদের শেষ করলো। এই দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে গেলাম। তাহলে কি আমরা
সত্য? এইভাবে মৃত মানুষেরা কি ঘোরাফেরা করতে পারে? এর কিছুক্ষণের মধ্যেই সেই কালো বেশ পরা লোকটা এসে দাঁড়ালো। আর শরীর বলে কিছু নেই, কেবল কঙ্কালের উপরেই সে একটি কালো পোশাক পরে আছে। আমাদের বুঝতে দেরি হলো না। কিছুক্ষণ পর চোখের সামনে সব কিছুই ঘোর অন্ধকারে ঢেকে গেল। আবার আমরা চোখ খুলতেই দেখি আমাদের তিনজনকে সেই কাটা বনের মধ্যে দিয়ে টানতে টানতেই নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এবার আমরা আর কোনো প্রতিরোধ করলাম না, কারণ এখন থেকে এটাই আমাদের স্থান। এতক্ষণ শুনছিলেন ইন্দ্রনীল অধিকারীর লেখা পোড়োবাড়ির অন্দরে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গল্প শুনতে শনিবার বেলা 12টায় চলে আসুন গান, গল্প ও আড্ডা ইউটিউব চ্যানেলে।